ঢাবি প্রভিসির পদত্যাগ সহ ৬ দাবিতে শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আলটিমেটাম। জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার, অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে ভিসি। ১৭ বছরে খালেদা তারেকের বিরুদ্ধে অসংখ্য মামলা, জিয়া পরিবারকে হয়রানি করাই ছিল উদ্দেশ্য, জানালেন ব্যারিস্টার কায়সার কামাল। সংস্কার কমিশনের ৩ সুপারিশে আপত্তি ইসির, স্বাধীনতা খর্ব হওয়ার শঙ্কায় সিইসি, আলোচনার সুযোগ রয়েছে বলছেন বদিউল আলম। এবং জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি যান চলাচলের নতুন নিয়মে মিলছে না সুফল, উল্টো বেড়েছে যানজট, পরীক্ষামূলক বলছে ট্রাফিক পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহন সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি রেখা হক। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি আদায়ে ৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। ৪ ঘণ্টার ভেতরে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা। দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ থেকে ৭ কলেজের আন্দোলন কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা ব্রিফিং করে এই আলটিমেটাম দেয়। এদিকে অধিভুক্ত সরকারি ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। দর্শক, ঢাকা কলেজ এলাকায় সকাল থেকে অবস্থান করছেন আমাদের সহকর্মী উষা ফেরদৌস। উষা, ৭ কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ঢাকা কলেজে পরিস্থিতি দেখেছি এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে আলটিমেটাম দিয়েছে ৪ ঘন্টার, এবং এই মুহূর্তে আমি তাদের সাথে যুক্ত হচ্ছি যে তাদের দাবি দেওয়ার বিষয়ে আমরা তাদের কাছ থেকে শুনবো। জি, আচ্ছা, আমাদের ৭ কলেজ ২০১৭ সালে ঢাবির অধিভুক্ত হওয়ার পর থেকে একের পর আমাদের একের পর প্রমোশন আমরা শিকার হই। তো যেটা আমাদের কালকে যেটা মেইন আমাদের ঢাবির প্রভিসির কাছে যাওয়া হয়েছিল সেটা যে আমাদের শিক্ষক কম, মানে ৩০০-২৫০ ছাত্রের জন্য মাত্র শিক্ষক ৫ জন ৭ জন, অনেক ডিপার্টমেন্টে ৩ জন ৪ জন। তো এই ৩-৪ জন শিক্ষক নিয়ে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কেমনে ক্লাস নেয়। তো এইটা আমরা যাতে সিট সংখ্যা কমানো হয় এই জন্য আমরা প্রভিসির কাছে কালকে যাওয়া হয়েছিল। তো ওইখানে প্রভিসির এমনটা আচরণ যেন একটা সন্ত্রাসীর মতো, মানে একটা শিক্ষক মানে পিতা সমতুল্য, কিন্তু তার আচরণটা সেভাবে আমাদের সাথে হওয়া উচিত, কিন্তু তার এক মুডটাই ছিল অ্যাগ্রেসিভ। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা প্রভিসির ক্ষমা চাওয়ার একটা আলটিমেটাম দিয়েছিলাম বা বলছিলাম যে আপনার আচরণটা ঠিক হয়নি আমাদের সাথে। সেটার জন্য আমরা প্রভিসির কাছ থেকে কোনো ধরনের সহায়তা বা কোনো ধরনের ক্ষমা বা অনুতপ্ত কোনো কিছু আমরা পাইনি। তো এর পরিপ্রেক্ষিতে আমরা প্রভিসির ইসের জন্য আমরা তরুণের সামনে আমরা বিক্ষোভ মিছিল করি, কিন্তু আমরা এখানে ঢাবির ভিতরেও যাই নাই বা কোনো কিছু ঢাবির স্টুডেন্টের সাথে আমাদের সাথে কোনোই নাই। আমাদের ক্লাস ঢাবির সিন্ডিকেটের সাথে, যেমন বাহালুল স্যার, প্রভিসি এদের সাথে, কিন্তু ঢাবির স্টুডেন্টের সাথে আমার সাথে কোনো ক্লাস নাই। কিন্তু ওরা ওইটারে মডিফাই করে নিয়ে নিছে যে আমাদের ওইখানে আমরা করতে যাচ্ছি না, কিন্তু আমরা তরুণের এই পাশে, মানে আমরা নীল খেতে মরি, কিন্তু ওইখান থেকে কিছু মামুন বাহিনী ওরা দেখা যাচ্ছে করে আমাদের সাথে করে পুলিশ পরে। তো ওরা প্রথমে লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। তখন আমরা তার কোনো কিছু এখান থেকে নিয়ে যাইনি, কোনো কিছু আমরা নিয়ে যাইনি, তো আমরা শুধু খালি হাতেই গিয়েছিলাম। তো এর পরিপ্রেক্ষিতে আমরা হল থেকে যারা আছে, আমরা হলপাড়া থেকে সবাই যাই, তখন ওদের আমরা ধাওয়া দিই। তাও আমরা তরুণ ওই পাশে আমরা কখনো ঢুকি নাই। এরপরে পুলিশ দিয়ে আমাদের টিয়ার শেল মারতে আমাদের এখানে নিয়ে আসে। তো আমরা এখানে আমরা প্রতিটা স্টুডেন্ট, ৭ কলেজে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে, এরা সবাই চায় যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, ঢাবির স্টুডেন্টরাও চায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। কিন্তু এর মধ্যে কি মধু আছে সিন্ডিকেটের মধ্যে যে তারা সিন্ডিকেটটা ভাঙতে চাচ্ছে না, কারণ আমাদের প্রতি বছর যে পরিমাণ টাকা নেওয়া হয় সেই পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হয় না। এখানে বাসের করা হয়, তারপর যে পরিমাণ টাকা নেওয়া হয় সেই পরিমাণ টাকা আমাদের ফ্যাসিলিটিস দেওয়া হয়। এখান থেকে অনেক কিন্তু মেধাবী আছে, অনেক কিন্তু সেই পরিমাণ ফ্যাসিলিটিস পায় না, বিধায় ভালো কিছু করতে পারে না। আসলে অনেক মেধাবী এখানে আমি করে বলতে না,
মানে আমার প্রতিষ্ঠান হিসাবে অনেকেই মেধাবী আছে, কিন্তু এখানে সেই সুযোগটা পাচ্ছে না। একটা ফিজিক্স ডিপার্টমেন্ট এটা ল্যাব থাকবে ভালো মতো, সেই ল্যাব ফ্যাসিলিটি নাই, সেরকম শিক্ষক নাই, শিক্ষক সংকট। কিন্তু ছাত্র স্টুডেন্ট একটা ক্লাসরুমে আটবে হচ্ছে কতজন, 35 থেকে 40 জন, কিন্তু সেই ক্লাসে আমাদের করতে হচ্ছে এক বেঞ্চে 5 জন, 4 জন, মানে 4 জন বেশি, 5 জন করে বসতে হচ্ছে, প্রায় 250 জন প্লাস। আচ্ছা, আমি হচ্ছে আরেকজন শিক্ষার্থীর সাথে যুক্ত হচ্ছি। আপনারা তো হচ্ছে আলটিমেটাম দিয়েছেন 4 ঘন্টার, তারপরে আপনারা কি করবেন? আমরা যে 4 ঘন্টার আলটিমেটাম দিছি, যদি প্রবিসি এখানে তার পদত্যাগ না হয় তাহলে আমরা হচ্ছে যে ব্লকেট কর্মসূচি পালন করব। সেটা কি ধরনের ব্লকেট কর্মসূচি আপনারা পালন করবেন? আমরা হচ্ছে যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা হচ্ছে যে আমাদের এরিয়াতে এবং আমাদের 7টা কলেজ যে এরিয়া আছে আমরা ওইখানে মূলত ব্লকেট কর্মসূচি দেবো আর কি। আচ্ছা, আমরা হচ্ছে দেখেছি যে আপনারা আজকে সকাল থেকে হচ্ছে অবস্থান কর্মসূচি যেটা ছিল সেটা আপনারা পালন করেন নাই, তো সেক্ষেত্রে কি মানে আপনাদের উদ্দেশ্যটা কি ছিল? আমাদের পূর্ব পরিকল্পিত যে ঘোষণা ছিল, আমাদের ঘোষণা পালন না করলে তো কারণ হচ্ছে জনদুর্ভোগ যাতে তৈরি না হয় এবং জনগণ তেমনি বিক্ষিপ্ত এবং ক্ষুব্ধ, যার পরিপ্রেক্ষিতে আমরা জনদুর্ভোগ তৈরি না করে আমরা হচ্ছে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা যেটা তারিখ ঘোষণা এবং সময় দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে যাতে আমাদের দাবি পদত্যাগ এবং দাবি মেনে নেওয়া হয়, তাহলে হচ্ছে আমরা আমাদের কর্মসূচি বাতিল ঘোষণা করব। এবং আমাদের পূর্বের যে ঘোষণা ছিল, ঘোষণা যে আমাদের না অন্যতম কারণ হচ্ছে জনদুর্ভোগ না হয়, এটা হচ্ছে মূল কারণ। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে যুক্ত হচ্ছে যে আপনি হচ্ছে আমাদের যে আলটিমেটাম আসলে সেটা তো হচ্ছে 4 ঘন্টার, তারপর আপনারা কি ধরনের হচ্ছে মানে আপনার ইয়াতে যাবেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে সিনিয়র যে ভাইয়েরা আছে তারা হচ্ছে 4 ঘন্টা পরে জানিয়ে দেবে আর কি, যে মানে 4 ঘন্টা পরে কি আপনারা হচ্ছে কঠিন কি 4 ঘন্টা পরে হচ্ছে এটা জানানো হবে যে আমাদের 4 ঘন্টা পরে হচ্ছে আমাদের যে সিনিয়র ভাইয়েরা আছে তারা হচ্ছে জানিয়ে দেবে যে আমাদের পরবর্তীতে কোন ধরনের কার্যক্রমে আমরা যাব। 4 ঘন্টা পর জানানো হবে। আচ্ছা, আরেকজনের কাছে আসি। আপনাদের হচ্ছে যে সকাল থেকে আমরা দেখেছি যে আপনাদের যে দাবিগুলো ছিল সেটা অধিকাংশই যৌক্তিক, তো আসলে আপনাদের মানে মূল দাবিটা কি ছিল? আমাদের মূল দাবি হচ্ছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে। আমরা সেখানে গিয়েছিলাম যৌক্তিক একটা দাবি নিয়ে, কিন্তু তারা আমাদের প্রতিনিধিদের সাথে সেভাবে কথা বলে নাই, ওদের ভুল স্বীকার করে নাই। এজন্য আমরা মূলত সেখানে অবস্থান করেছিলাম, কিন্তু তারা আমাদের বাহিনী তাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের তাড়িয়ে দিয়েছে। সেখানে পুলিশরাও তাদের পক্ষ নিয়েছিল, সেখানে টিয়ার সেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে এবং আমাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সকাল থেকে ঢাকা কলেজে অবস্থান করতেছি এবং আমাদের বড় ভাইয়েরা তারা আমাদের জানিয়েছে যে তারা 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছে এবং 4 ঘন্টা পরে যদি কোনো পদক্ষেপ না আসে তাহলে তারা কঠোর থেকে কঠোরতম প্রস্তুতি গ্রহণ করবে। জি, আসলে রেখা হচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে 4 ঘন্টা পরে আসলে তারা কি ধরনের কর্মসূচি দিবে। প্রতিটা প্রতিষ্ঠানেই হচ্ছে সদরঘাট যে আছে ওরা সরোয়াদি কবি। উষা, আপনাকে ধন্যবাদ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা দাবিতে রাজধানী শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রোববার দুপুর থেকে তারা ওই এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন। শিক্ষকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে সন্ধ্যা 6টার দিকে শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে করে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান ইবতেদায়ী শিক্ষকদের 15 জন এবং 2 জন ছাত্র প্রতিনিধি। বৈঠকে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় আবারও শাহবাগে অবস্থান নেন ইবতেদায়ী শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে কোড নাম্বারের অন্তর্ভুক্ত অফিস সহায়ক দিতে হবে। প্রাইমারির ন্যায় প্রাক প্রাথমিক খোলার অনুমোদন দিয়ে তদস্থলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে। 25-এর যে আলাদা নীতিমালা হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিয়ে, এই নীতিমালা অনতিবিলম্বে অনুমোদন করতে হবে। নূতন প্রতিষ্ঠান স্থাপন করা এটা 2008 সাল থেকে বন্ধ রয়েছে, এই এটাকে প্রত্যাহার করে নূতন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন করা এটাকে অনুমোদন করতে হবে।
17 বছরে অসংখ্য মামলায় নাজেহাল হয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই অবস্থা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দুজনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের মতে, জিয়া পরিবারকে হয়রানি ও অপদস্থ করতেই মিথ্যা মামলায় হয়রানি করেছেন শেখ হাসিনা। তবে মামলার কারণে জিয়া পরিবারের সদস্যরা নির্বাচনে বাধার সম্মুখীন হবেন না বলে মনে করেন তিনি। খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা নিয়ে কাজী পাপ্পু রিপোর্ট। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং 2008 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 37টি মামলা হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে, যার মধ্যে বেশিরভাগই নাশকতা ও মানহানির মামলা। বেশি আলোচনা সমালোচনা হয় জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে। দুই মামলাতেই কারাবরণ করতে হয়েছে বেগম জিয়াকে। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাশকতা ও মানহানির 32টির মধ্যে 23 মামলা খারিজ হয়ে গেছে, এখনো বাকি 9টি। আর দুর্নীতির 5 মামলার 4টিতেই পেয়েছেন খালাস, বাকি রয়েছে নাইকো দুর্নীতি মামলা। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়ার জন্য কাল জিয়া পরিবারকে কলুষিত এবং ধ্বংস করার জন্য খুব স্পেসিফিক্যালি এই মামলাটা বেছে নিয়েছিল। ফ্যাসিস্ট রেজিম যখন থাকে ক্ষমতায়, আর মরহুম মাহবুব আলম আইনের অপব্যাখ্যা দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গায়ের জোরে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রেখেছেন। কেন? কারণ বেগম খালেদা জিয়া দাঁড়ানো মানেই পাস। এদিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা, অর্থ পাচার, মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে সারা দেশে 80টির বেশি মামলা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। এর মধ্যে অধিকাংশ মামলা নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি ও 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। এখনো তার বিরুদ্ধে মামলা রয়েছে 18টি। আইনজীবী কায়সার কামাল জানান, মামলার নিষ্পত্তি হওয়ার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল আছেন বিধায়ী তো এটা মামলাগুলা দেশে আসা না আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা না। এটা হয়তো কেউ কেউ ব্যাখ্যা অপব্যাখ্যা বা অনেক কিছু বলতে পারে। জনগণ প্রত্যাশা করছে, নেতাকর্মীরা প্রত্যাশা করছে, সবার আবেগের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং দেশে আসার বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যথাসময়ে। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের বাকস্বাধীনতা ও বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা জানান ব্যারিস্টার কায়সার কামাল। বিএনপি নীতিগতভাবে আইনের শাসনে বিশ্বাসী আর দেশের প্রচলিত আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল, ন্যায় বিচার চায়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের 3 সুপারিশের উপর আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশন। এই 3 সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা করছেন খোদ সিইসি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংস্কার কমিশনের সঙ্গে ইসির মত বিনিময়ে প্রতিবেদন সাংঘর্ষিক না হওয়ার কথা দুই পক্ষ থেকে বলা হলেও বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা। আরও জানাচ্ছেন এমআর আসাদ। 2024 সালের ডিসেম্বরের 4 তারিখ নির্বাচন ভবনে পুরো কমিশনের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার পাশাপাশি নির্বাচনী টাইমলাইন নির্ধারণে আরও বৈঠক করার কথা জানানো হয়। নির্বাচনী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতেও একমত হন তারা। যারা অপরাধ করেছে, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। জানুয়ারির 15 তারিখ প্রধান উপদেষ্টার কাছে 150টি সুপারিশ সহ প্রাথমিক প্রতিবেদন জমা দেন সংস্কার কমিশন প্রধান। তবে মেয়াদকাল শেষের পর কমিশনের অপরাধ তদন্তের সুপারিশ নিয়ে আপত্তি তোলেন সিইসি। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বুথের সেন্টারটা ওই জায়গায় ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না। তো উনি তো বলেন যে আচ্ছা তারও 4 বছর যাক পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজ হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। পাশাপাশি নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও ভোটার রেজিস্ট্রেশনের জন্য আলাদা দুটি কর্তৃপক্ষ তৈরির সুপারিশের বিষয়েও আপত্তি জানান সিইসি। ইলেকশন কমিশন ইটসেলফ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে একটা আলাদা আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করবো, ভোটার তৈরি করবো,
আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে? যদিও বদিউল আলম মজুমদার জানিয়েছেন দায়বদ্ধতা ধরে রাখতেই গার্ডরেল তৈরির চেষ্টা রয়েছে সুপারিশমালায়। নির্বাচন কমিশনের বাইরে একটা কর্তৃপক্ষ যেন নিরপেক্ষভাবে এটা নির্ধারণ করে, যাতে এইরকম আবার প্রশ্ন না ওঠে ভবিষ্যতে, যাতে ওই যে আগে 3টে নির্বাচনের মতো নির্বাচন করে পার পেয়ে না যায় এবং এরকম সাফাই গাইতে না পারে ও রিটার্নিং অফিসার এটা দিয়েছে, আমার তো কিছু করার নেই, যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা। জানান 15 ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে রয়েছে আলোচনার সুযোগ। সবগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে তা নয়, এবং অবশ্যই এগুলো আরো পরিচালিত করার সুযোগ আছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকায় আমিন নিহত হওয়ার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে সাংবাদিকদের পরিমণি জানান তিনি আইনের মাধ্যমে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না, এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো। ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে যান চলাচলে নতুন নিয়মের সুফল মিলছে না। যানজট কমার পরিবর্তে উল্টো আরও বেড়েছে। যদিও ট্রাফিক পুলিশ বলছে পরীক্ষামূলক পর্যায়ে থাকায় শুরুতে কিছুটা বিড়ম্বনা থাকলেও চালকেরা সচেতন হলে ধীরে ধীরে এর সুফল পাবে নগরবাসী। SU সেলিমের প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় রাজধানীতে বাড়ছে যানজটের দুর্ভোগ। চালকের খামখেয়ালিপনা তো আছেই। তথ্যমতে ঢাকা শহরে 73টি মোড়ে আটকে প্রতিদিন কর্মঘণ্টা নষ্টের আর্থিক ক্ষতির পরিমাণ 98,000 কোটি টাকা, আর বাড়তি জ্বালানি পড়ছে প্রায় 11,000 কোটি টাকার। যানজট কমাতে 2 দিন আগে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে মোড় নেয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় মহানগর পুলিশ। ডিএমপির নির্দেশনা বলা হয় এ সড়ক ব্যবহারকারীরা জাহাঙ্গীর গেট পার হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডানে মোড় নিয়ে পুরাতন বিমানবন্দর ঘেঁষে করা নতুন সড়ক ব্যবহার করবেন। এর আগে এই পদ্ধতি মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁওয়ের লাভ রোডে প্রয়োগ করা হয়েছে। সেখানে রাস্তা একেবারে বন্ধ করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তাতে মিলছে সুফলও। তবে বিজয় সরণিতে সব সিগন্যালে ডানে মোড় বন্ধ করা হয়নি, তাই এর প্রভাব পড়ছে পরের 2 মোড়ে। না নিতে দেয়, আমাদের ফার্ম গেটে নেই, ফার্ম গেটে বরং আরো বেশি হবে। সেই কারণ বাজার থেকে ঘুরে এসে পরে যেতে হবে ধানমন্ডি। যে গাড়ি গেলে দিকতে ঘুরতে পারবো না, ফার্ম গেটে এটা নেবো, হেনও পারবো। আবার স্বল্প দিনের মধ্যে সবকিছু পরীক্ষিত হয় না, সময় সাপেক্ষ। যানজট নিরসনে নতুন এই পদক্ষেপ ট্রায়াল পর্যায়ে থাকায় পরিস্থিতি সামাল দিতে বাড়তি ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। কষ্ট হলেও নগরবাসী সচেতন হলে এর সুফল মিলবে বলে আশাবাদী তারা। অনেকে এটা মানতেছে না এই নির্দেশনাগুলো। আশা করা যায় যে যেমন মানিক মিয়া অ্যাভিনিউতে দেওয়া আছে, আবার আপনাদের লাভ রোডে দেওয়া আছে, এই ক্রসিংগুলো দেওয়া আছে। আমরা চেষ্টা করতেছি, সর্বোত্তম চেষ্টা করতেছি যে আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করছি। তবে এটা দিয়ে আসলে ভালো হয়েছে, অনেকে হুটহাট চলে যেতে পারবে। এটা যদি চলমান থাকে সবসময় গাড়ি চলবে, কোনো সিগন্যাল দেওয়ার প্রয়োজন হবে না। নগরবাসীর বড় অংশ নতুন নিয়মের বিষয়টি না জানায় বিজয় সরণির দিকে আসা যানবাহন ডানে মোড় নেওয়া বন্ধ করতে সিগন্যাল ছাড়ার মুহূর্তে রশি টানিয়ে দেওয়া হচ্ছে। এরপরও অনেক চালককে ট্রাফিক পুলিশের সাথে বিতণ্ডায় জড়াতে দেখা যায়। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। মাঘের মাঝামাঝি এসে দেশের বেশিরভাগ জেলায় জেঁকে বসেছে শীত। রাজধানী ঢাকাতেও শীতের অনুভূতি বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিম বাতাস যোগ হওয়ায় শীতের মাত্রা অনেকটা বেড়েছে। এদিকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। সকাল 6টায় 9.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন শ্রমজীবী মানুষ। বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাইও। দেশের বাইরের খবর।
চলতি সপ্তাহে আরও 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। নেট জারিম করিডোর খুলে দেওয়ায় নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 14 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে অন্তত 15 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের তৃতীয় দফায় 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এর বিনিময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে নেট জারিম করিডোর খুলে দেওয়ায় দীর্ঘ 15 মাস পর নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, উল্লেখিত 6 জিম্মির মধ্যে 3 জনকে বৃহস্পতিবার মুক্তি দেয়া হবে, আর বাকি 3 জনকে মুক্তি দেয়া হবে আগামী শনিবার। তবে চুক্তির কোনো ধরনের লঙ্ঘন ইসরায়েল সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির পরেও গাজায় দিন দিন বাড়ছে লাশের সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে আরও 14 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা 47,300 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেনা প্রত্যাহারের সময়সীমা রোববার ভোররাতে পেরিয়ে যাবার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান জারি রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লেবাননের সীমান্তবর্তী গ্রামে বাসিন্দারা বাড়িতে ফেরার চেষ্টা করলে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় 100। এদিকে দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ অস্ত্রমুক্ত করার জন্য লেবানন এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি কার্যকর করেনি বলে অভিযোগ করেছে ইসরায়েল। আর এ কারণে দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন রাখার কথা জানিয়েছে দেশটি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাবি প্রভিসির পদত্যাগ সহ 6 দাবিতে শিক্ষার্থীদের 4 ঘন্টার আলটিমেটাম। জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার। অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে ভিসি। 17 বছরে খালেদা তারেকের বিরুদ্ধে অসংখ্য মামলা। জিয়া পরিবারকে হয়রানি করাই ছিল উদ্দেশ্য, জানালেন ব্যারিস্টার কায়সার কামাল। সংস্কার কমিশনের 3 সুপারিশে আপত্তি ইসির। স্বাধীনতা খর্ব হওয়ার শঙ্কায় সিইসি। আলোচনার সুযোগ রয়েছে বলছেন বদিউল আলম। এবং জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি যান চলাচলের নতুন নিয়মে মিলছে না সুফল, উল্টো বেড়েছে যানজট, পরীক্ষামূলক বলছে ট্রাফিক পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।